সামনেই গরমের ছুটি। আমি জানি আপনাদের মধ্যে অনেক মানুষ অলরেডি আপনাদের গরমের ছুটির প্ল্যান ধীরে ধীরে শুরু করে ফেলেছেন, অনেকে সেরেও ফেলেছেন। ট্রেনের টিকিটের চাহিদা তো তুঙ্গে, তবে ট্রেনের টিকিট যারা পেলেনও তারাই বা যাবেন কোথায়? আমরা এই গোটা সিরিজ জুড়ে সেরকমই পাহাড়ি কিছু জায়গাকে তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এই পর্বে মূলত ঘুরে দেখব পেডং, যা একটা বর্ডার টাউন বলা যায় পশ্চিম বাংলা এবং সিকিমের মধ্যে। অবস্থান এতটাই সুন্দর, যারা আপনারা অফবিট কালিম্পং ঘুরবেন ভাবছেন তাদের জন্য তো ভালোই। যারা অফবিট কালিম্পংয়ে প্রথম একটি দিন কাটিয়ে সিল্ক রুট চলে যাবেন ভাবছেন, যেখানে এখনও হয়তো গেলে বরফের দেখা পেলেও পেতে পারেন, তাদের জন্য দুর্দান্ত হতে পারে। আমার থাকা নর্থ বেঙ্গলে যে কটা হোমস্টে মনে ভীষণ রকম দাগ কেটেছে তার লোকেশন, ব্যবস্থাপনা, ঘরের মান, এই সব বিষয়ে, তার মধ্যে এই পেডংয়ের থাকা হোমস্টেটিকে একেবারে ওপরের দিকে রাখবো। আজকে আমার এই সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্ব যারা দেখেননি তাদের জন্য রইল একটি ছোট্ট রিক্যাপ, তাহলে গোটা জার্নিটা বুঝতে সুবিধে হবে। আমরা সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস, যা শুক্রবার এখন শিয়ালদা থেকে ছাড়ছে, সেই গাড়িটিতে করে এনজেপিতে পৌঁছই। এই গাড়িটির ব্যাপারে একটাই জিনিস বলবার, তুলনামূলকভাবে ট্রেনের টিকিট পাওয়া সোজা। থার্ড এসির কোচেস বেশি, তাই টিকিটও বেশি পাওয়া যায়। সেখান থেকে আমরা যখন এনজেপি হয়ে পাহাড়ের দিকে উঠলাম, সেদিন অদ্ভুত রকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। এত ঘন কুয়াশার চাদর শেষ কবে উত্তরবঙ্গে বা সিকিমে গিয়ে পেয়েছি তা মনে পড়ে না। তবে যাই হোক, সেই সব ঘন কুয়াশা এবং মেঘ কাটিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম আমাদের প্রথম দিনকার স্টের দিকে। আমরা ছিলাম লামাহাটা এবং তিনচুলের মাঝামাঝি একটি জায়গায়। যে হোমস্টেটিতে আমরা প্রথম দিন ছিলাম তার নাম ছিল K2 ভিউ রিট্রিট। সেই হোমস্টেটার সমস্ত ডিটেল শেয়ার করেছিলাম আগের পর্বে। ঘরের একটা গ্লিমস আবারও আপনাদের দেখাচ্ছি। ঘরগুলি নবনির্মিত, সুসজ্জিত, এখানে থাকবার খরচও সাধ্যের মধ্যে, ভিউ সুন্দর, এবং এখানে থাকলে আপনারা কালিম্পং সার্কিট যেরকম ঘুরে দেখতে পারেন, তার সঙ্গে অফবিট দার্জিলিংয়েরও কিন্তু হাতছানি আছে। পাশেই লামাহাটা ইকো পার্ক, তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট, সব কিছু প্রপার্টিটা থেকে অ্যাডজাসেন্ট। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একবার লিঙ্ক দিয়ে দিলাম। প্রথম পর্বটির ভিউ এখনও 21,000 মতো। আপনাদেরই দায়িত্ব সেটাকে 30, 40 কিংবা 50-এ নিয়ে যাওয়ার। অনেক কথা হলো, আজকে এই নতুন পর্বে পেডং ঘুরে দেখাবো এবং কথা দিতে পারি হোমস্টেটি দেখে মুগ্ধ হবেন। সেখানে থাকবার অভিজ্ঞতা থাকবে আজকের এই গোটা পর্ব জুড়ে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এনজয় করে থাকেন বা এমন কিছু দেখেন যেটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে দাঁড়ানোর জন্য সাবস্ক্রাইব বাটনটা টিপবেন, এবং ভিডিওটা দেখে ভালো লাগলে আরেকটি জিনিস যেটা করতে ভুলবেন না, সেটা হচ্ছে একটি লাইক দিতে। লাইক দিলে আমার এই ভিডিওটা আপনারই মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে খুব সহজে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, পেডংকে নিয়ে আজকের এই নতুন পর্বটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট আজকে দেখিয়ে দিই। ঘড়িতে বাজে প্রায় 10:25, আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে বেরোতে হবে। আজকে ওনারা রেখেছেন ব্রেকফাস্টে আয়োজন আলুর পরোটা, সস এবং আলুর তরকারি। এছাড়া আপনারা আচারও নিতে পারেন, যারা আচার প্রেফার করেন খেতে। এই খাবার খেয়ে আমরা আজকে এখান থেকে এবার রওনা হব। আচ্ছা, আমাদের এই ডেস্টিনেশন এবং এই হোমস্টের ক্যাপ্টেন দীপঙ্কর বাবুর সঙ্গে একটু আলাপ করাই। কেমন আছেন দীপঙ্কর বাবু? দীপঙ্কর বাবুর ওই যে হোমস্টেটা দেখালাম, আমরা পিছনে ছেড়ে এলাম, এখনো দেখা যাচ্ছে একটা অংশ। ওনার আরেকটা নতুন প্রপার্টি এখানে তৈরি হচ্ছে, এটা আরো লিউক্রেটিভ ইন অল অ্যাসপেক্টস। কি বলো? পুরো ভ্যালি ভিউ প্রপার্টি হবে। মোটামুটি কি এস্টিমেটেড টাইম লাইন ভাবছো গেস্টদের জন্য? পুজোর পরে মোটামুটি ওপেন হয়ে যাবে। তো এখানে কটা রুম থাকছে? তো 8টা রুম আছে। আচ্ছা, তার মধ্যে আমরা 7টা রুম দেবো, একটা স্টাফ রুম থাকবে, এবং এই রুমগুলোর প্রতিটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা পাবে, প্রতিটা রুম থেকে। আর রেস্তোরাঁরও তো ব্যবস্থা রাখছো? রেস্তোরাঁ ব্যবস্থা আছে, এবং আমাদের একটা ক্যান্টিনও হবে। বাহ। কেউ যদি খেতে চায় বা কোনো কিছু যদি তাদের এক্সট্রা প্রয়োজন হয়, সব কিছুর ব্যবস্থা এখানে হবে। যাক, আর এই দাদাদের একটা প্রচেষ্টা বা উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে দাদারা কিন্তু ওনাদের গ্রুপের যে কটা প্রপার্টি করবেন ভেবেছেন বা যেগুলো অলরেডি ফাংশনাল, সেগুলো পেট ফ্রেন্ডলি রেখেছে। তো ওনারা একটা কস্ট নেবে, সম্ভবত 1000 রুপিস করে বলছিলে, তো কিন্তু তাতে আপনারা পেটসদের আনতে পারেন। এরকম সুবিধা, দেখুন এত ভালো লোকেশন, ভ্যালি ভিউ রুম হবে। আমরা তো এখানে থাকলাম, আমাদের অভিজ্ঞতা খুব ভালো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস দাদা।
আগামী দিনে আবার দেখা হবে। দীপঙ্কর দা কলকাতারই মানুষ, কলকাতায় আবার হয়তো দেখা হবে। এবার আমাদের রওনা হওয়ার পালা। খুব ভালো সময় কাটলো অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে থাকা মোটামুটি শেষ। এবার এই ওয়াগনার গাড়ি ঠিক করে আমরা রওনা হচ্ছি পেডংয়ের দিকে। পেডং এখান থেকে যেতে কম বেশি 2.5 ঘন্টা মতো নেবে। আজকে পেডংয়ে আমাদের রাত্রিবাস, সেখান থেকে কালকে আমরা যাব লোলেগাঁওয়ের দিকে। এই প্ল্যান। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। চলুন রওনা হওয়া যাক। তবে সেদিন পেডং বেরিয়ে যাওয়ার আগে আমরা ডিসাইড করি লামাহাটায় গড়ে ওঠা সামিট গ্রুপের যে নতুন হোটেলটি আপনারা অনেকেই জানেন, সামিট এনিগমা, সেটাকে একবার এক্সপ্লোর করে দেখবার, জাস্ট ঘুরে দেখে আসা যে প্রপার্টিটি কেমন হয়েছে। এমন ভাইরাল হয়েছে মাঝে ইনস্টাগ্রামের একটি রিলের জন্য, তাই ভাবলাম সরজমিনে যাচিয়ে দেখে নেওয়া যাক সেখানে সত্যি গিয়ে ভালো লাগলো নাকি খারাপ লাগলো। প্রথম জিনিস যেটা বলবার দরকার সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক থেকে এই জায়গাটির ডিরেক্ট কোনো অ্যাক্সেস নেই। আপনাকে অন্যান্য ঘুরপথ হয়ে প্রায় 25-30 মিনিট রাস্তা অতিক্রম করে এই জায়গাটিতে পৌঁছতে হবে, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এনাদের যদিও সিঁড়ি দিয়ে নাকি প্রাইভেট কানেকশন আছে লামাহাটা ইকো পার্কের, যেটা আমি যাচাই করে দেখিনি, বাট সে রুটে গাড়ি চলে না। আপনাকে এই নিচ অব্দি গাড়ি নিয়ে আসতে হবে এবং রিসেপশন বা রুমের লেভেলগুলো প্রায় 6 থেকে 7 তলা ওপরে। আমার মা বাবা যে জন্য উঠতেই পারেননি। আপনাদের এই কথাগুলো বলে রাখলাম কারণ রুমের ছবি দেখে অনেক সময় মানুষ খুব মোহিত হয়ে পড়ে এবং ভাবে এবার এখানে যেতেই হবে। তবে জাস্ট একটাই ওয়ার্ড অফ কশন, এটুকু মাথায় রাখবেন, রুমের মান ভালো হলেও, রেস্তোরাঁর জায়গাটা ভীষণ সুন্দর হলেও এবং পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো পেলেও এখানে কিন্তু মানসিকভাবে 6 থেকে 7 তলা সিঁড়ি ভাঙবার জন্য প্রস্তুত থাকবেন। লিফট কিছু নেই। ওনাদের যে রিলটা ভাইরাল হয়েছে সেখানে একটি জাকুজি দেখানো হয়েছিল, জানলাম সেই জাকুজিগুলো আলাদা করে রেন্টে নিতে হয়, কোনো রুমের সঙ্গেই লাগোয়া জাকুজি নেই। আমি যে কটা রুম দেখলাম তার মধ্যে ওনাদের প্রিমিয়াম রুম উইথ ব্যালকনিটা সবচেয়ে ভালো লাগলো। এখানে মোটামুটি রুম ভাড়া 6 থেকে 7 হাজার টাকায় উইথ ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। যদি ইচ্ছে হয় এখানে এসে কোনো প্রিমিয়াম প্রপার্টিতে থাকার, তাহলে এটা কনসিডার করতে পারেন। সামিট এনিগমায় ঘুরতে ঘুরতে এলাম, একটা দুটো রুমও দেখলাম। এই নিচে পার্কিং, এইখান থেকে এই সিঁড়ির পথ ধরে ধরে উপরে ওঠা, প্রায় বোধহয় 5 তলা হাইট আছে এবং লামাহাটার ওখান থেকে বেশ কিছুটা কিন্তু 30 মিনিটের ডিস্টেন্স আছে। যদিও এখান থেকে লামাহাটার পার্কটা কাছেই, বাট ডিরেক্ট রাস্তা নেই। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সিনিয়র সিটিজেন্স কেউ আসলে তাদের কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হতে পারে, সো দ্যাটস আ প্রবলেম। বাট এমনি খুব ভালো এবং সামনে ভ্যালিটা যদি ক্লিয়ার পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘার এইদিকে সাইটিংও করতে পারেন আপনারা। গোছানো পরিষ্কার প্রপার্টি, বাইরেটা বেশ সেরকম সুন্দর বসবার জায়গা, একটা বুদ্ধের মূর্তি। এই ওপর দিয়ে দিয়ে আবার লামাহাটার দিকে চলে যাওয়া যায়। এই রকম সিঁড়ি ভাঙার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন এবং শেষের দিকে রাস্তাটাও যে খুব একটা ভালো স্টেটে আছে তা নয়। এই ছিল সামিট এনিগমার আমার রিভিউ। আপনাদের যাদের যাওয়ার ইচ্ছে অবশ্যই আশা করি একটা ধারণা পেলেন। চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন পেডংয়ের দিকে। আমরা আমাদের জার্নি শুরু করছি লামাহাটা ইকো পার্কের কাছের থেকে পেডংয়ের দিকে। পেডং এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 50-52 কিলোমিটার্স দেখাচ্ছে, 2.5 ঘন্টা মতো সময় নিতে পারে। এবার পেডং কাদের জন্য ভালো, কারা যাবেন? আপনারা অনেকেই এখন অফবিট কালিম্পংয়ের যে জায়গাগুলিতে ঘুরতে আসেন তার মধ্যে জনপ্রিয় যে জায়গাগুলি আপনারা নাম জানেন যেগুলির, সেটা হচ্ছে রামধুরা, সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও। এবার মজা হচ্ছে এই যে পেডং যে অঞ্চলটা, পেডং, আলগাড়া, এই সমস্ত এরিয়াই কিন্তু এখন মানুষ কনসিডার করে থাকেন হচ্ছে সিল্ক রুটের স্টার্টিং পয়েন্ট হিসেবে। অনেক মানুষই প্রথম দিন এনজেপি থেকে সরাসরি আরিটা ন্যাচারালি অনেকটা হেকটিক হয়ে যায়, তো শারীরিক ধকল কমানোর জন্য কিন্তু অনেক মানুষ এসে প্রথম দিন এই জায়গাগুলিকে বেছে নেন। তো পেডংয়ে আমরা যেখানটা থাকবো সেখান থেকে আপনারা যেরকম সিকিমের দিকেও অনায়াসে বেরিয়ে যেতে পারবেন, মানে গ্যাংটক ইজ অনলি 2.5 hours যাবে। আপনারা যারা পাখিয়ং জায়গাটা চেনেন সেটাও 1 ঘন্টা 15 মিনিট মতো দূরত্ব। তো এইরকম আর কি অনেক কিছু ওখান থেকে দেখা যায়। আপনারা যারা চান ওখানে থেকে পরের 2-3টে দিন পাদামচেন, জুলুক, নাথাং ভ্যালি এগুলো ঘুরে আসতে পারেন। এমনকি হোমস্টের ওনারের সঙ্গে কথা হচ্ছিল, বললে ওনারাও অ্যারেঞ্জ করিয়ে দেয়। এখনো কিন্তু ওইসব চত্বরে স্নোফল হচ্ছে টুকটাক, বা জমা বরফও খানিকটা দেখতে পারেন। তো আপনারা এই একটা বিরাট হাতছানি আছে, ওদিকে গেলে অনেক জায়গা ঘুরে দেখতে পারেন। প্লাস আমরা স্পেসিফিক্যালি যে অঞ্চলটা দিয়ে উঠবো, আপনারা নিউমাল থেকে এলে সব থেকে সুবিধা হয়, দূরত্ব খুবই কম। নিউমাল থেকে সরাসরি গেলে বোধহয় 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এনজেপি থেকে দূরত্বটা অনেকটা বেশি পড়ে যায়। চেষ্টা করবেন কাঞ্চনকন্যার টিকিট পেলে কাঞ্চনকন্যা করে এসে পৌঁছানো। আমাদের গাড়ি দার্জিলিং এর পাহাড় থেকে ধীরে ধীরে নামা শুরু করলো।
পেশকের চা বাগান হয়ে আমরা তিস্তা হয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের দিকে। মূল কালিম্পং টাউন থেকে আমরা পেডংয়ের দিকে যাচ্ছিলাম। একটু আগেই যে তথ্যগুলি বললাম সেগুলোর ব্যাপারে আরও একটু ডিটেলে কয়েকটা জিনিস বলি। এনজেপি থেকে পেডংয়ের ডিস্টেন্স 93 কিলোমিটার। আপনাদের গাড়িতে একটা ব্রেক দিয়ে প্রায় 4.5 ঘন্টা লেগে যাবে। নিউমাল থেকে দূরত্ব 80 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা ভালো থাকার দরুন সেখানে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। একটা ব্রেক দিয়ে গেলেও 3 ঘন্টার মধ্যে খুব অনায়াসে পৌঁছে যাবেন এই বর্ডার টাউনটিতে। আর কোন সময় গেলে ভালো হয়, আমি যেটা সবার ক্ষেত্রে বলি এই ক্ষেত্রেও বলবো, নভেম্বর থেকে জানুয়ারি, কারণ তখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে এই গোটা রুটে। এবং শুধু তো একটি জায়গায় কেউ থাকতে আপনারা যাবেন না, তার সঙ্গে নিশ্চয়ই পারিপার্শ্বিক অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখবেন। এবং সেই রকমই হদিশ নিয়ে আসবো এর পরের পর্বটিতে। এই যে পরের পর্ব হবে এই সিরিজের, কথা দিতে পারি যে জায়গাটি দেখাবো তার ব্যাপারে খুব কম ভিডিও দেখেছেন এবং সেখানে নতুন আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে একটি গ্লাস ব্রিজ। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, তাহলেই কিন্তু পরের পর্বটির নোটিফিকেশন পাবেন, যেটা ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে। ছিলাম দার্জিলিংয়ের পাহাড়ে, তিস্তার বাজারের ওই অংশটা হয়ে তিস্তা নদী ক্রস করে আবারও উঠে এলাম কালিম্পংয়ের দিকে। পরপর একটার পর একটা পাহাড় ক্রস করে করে শেষে আমরা পেডংয়ে গিয়ে পৌঁছবো। যদি পেডং থেকে আবার গ্যাংটক যেতাম তাহলে সিকিমেরও আরো 2টো পাহাড় টপকে নিতাম। এটাই মজা, একবার উঠছি একবার নামছি। এখন আমার ড্রেস দেখে বুঝতে পারছেন যে এখানে ঠান্ডা আর সেভাবে অনুভূত হচ্ছে না। দুপুরের দিকটাই মোটামুটি দেখলাম সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি আপনাদের ঠান্ডা সেভাবে অনুভূত হবে না, তবে যত বিকেল বাড়ছে স্পেসিফিক্যালি রাত্রিবেলা একটা প্রবল ঠান্ডা। আমি জানি না পেডংয়ের দিকটা আমরা কিরকম আবহাওয়া পাবো, ওটা তো বর্ডার টাউন, অতটা উচ্চতাও নয় দার্জিলিং এর ওই অঞ্চলের মতো। দেখা যাক। আমার কাছে পেডংয়ের এই জায়গাটাতে কিন্তু থাকা প্রথম। আমি পেডং হয়ে এর আগে অন্যান্য জায়গায় গেছি, বাট পেডংয়ে কখনো থাকিনি। পেডংয়ের এই যে হোমস্টে সেটাই বা কেমন, সবকিছুই আমার কাছে নতুন হবে। তবে চলুন আমরা এখন ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি তার আশপাশটা আপনাদের একটু দেখাই। সুন্দর চওড়া রাস্তা, শেয়ার গাড়িগুলো নেমে আসছে কালিম্পং এর দিক থেকে, এইরকম কিছুটা আশপাশটা। আমরা একটা বায়ো ব্রেক নিলাম আর কি এখানে। আশপাশটা গোটাটাই ফরেস্টে ঘেরা। এই আমরা কিছুদিন আগে যখন ডিসেম্বর মাসে সিনক্লেয়ার্স কালিম্পং এ এসেছিলাম, ওটাও এই রাস্তা ধরেই আমরা এসেছি। মূল টাউন কালিম্পং থেকে পেডংয়ের দূরত্ব 22 কিলোমিটার। আপনারা যারা একটু বাজেট ট্রাভেল করতে চান, যাদের গোটা রুটটায় গাড়ি রিজার্ভ করে যাওয়ার ইচ্ছে নেই, তারা খুব সহজেই শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে কালিম্পং পৌঁছে যান। কালিম্পং থেকে শেষের ওই 1 ঘন্টার পথের গাড়ি পেয়ে যাবেন অনেকটা কম রেটে। সেক্ষেত্রে আপনাদের কস্ট বাঁচবে। যারা গোটা রুটটাতেই গাড়ি রিজার্ভ করে যেতে চান, ধরেই রাখতে পারেন ছোট গাড়িতে 1000 টাকা খরচ পড়তে পারে পেডং অব্দি যদি শিলিগুড়ি থেকে শুরু করেন। সেই খরচটাই প্রায় 1000 টাকা কমে যেতে পারে যদি স্টার্টিং পয়েন্ট হয় নিউমাল জাংশন। এখন আমি তো বলি, কাঞ্চনকন্যার টিকিট পাওয়াটা লটারির টিকিট পাওয়ার মতো। যদি কালিম্পং সার্কিটে যান, একটাই ট্রেন, সবার ওই একটা ট্রেনের ওপর অসম্ভব চাহিদা। আর এই হচ্ছে দুর্দান্ত কালিম্পংয়ের বাজার। শপিং করলে এখান থেকে শপিং করতে পারেন। কোনো মানে আজ অব্দি যা জিনিস কিনে নিয়ে গেছে কখনো কিছু খারাপ বেরোয়নি। প্রচুর ফ্যাশনেবল আইটেমস পাওয়া যায় এবং বড় বড় দোকান। আজকে তো তাও রবিবার, অর্ধেক দোকান বন্ধ আছে। সত্যি এই মার্কেটটা দুর্দান্ত। আপনারা যারা এনজেপি থেকে আপনাদের জার্নিটা শুরু করছেন টুয়ার্ডস কালিম্পং, আপনারা কালিম্পং এর এইগুলো যে সার্কিটগুলো দিয়ে আমরা এখন পাস করছি, সেখানে এলে কালিম্পং এ সাইট সিইং করে নিতে পারেন। নেমলি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ডেলো ঘুরে দেখতে পারেন। ডেলো থেকে এই জায়গাটা হার্ডলি 30-35 মিনিট আমরা যেখানে যাচ্ছি। এছাড়া হনুমান টক আছে, গণেশ টক আছে, কালিম্পং এর এদিকে যেটা সায়েন্স মিউজিয়াম আছে, এগুলো সবই ঘুরে দেখতে পারেন। আমাদের বহুবার যাওয়া, তাই আমরা আর সেদিকে যাচ্ছি না। বাট রাস্তা কিছুটা এরকম। আজকে এখানে রবিবার বলে মার্কেট প্রায় সবই বন্ধ। ভাবছিলাম যদি কিছু টুকটাক কেনাকাটি করা যায়, বাট আজকে সে অপশনটা নেই। এই সামনে দেখুন আবার একটা নতুন বিশাল মেগা মার্ট খুলেছে দেখছি। আমরা এখান থেকে একটু মিষ্টি কিনবো। চলুন কালিম্পং এর একটু মিষ্টির দোকান দেখাই আপনাদের। আমরা এই হোমস্টে বা রিসোর্টে এলে না, পাহাড়ে মিষ্টি জিনিসটাকে বড্ড মিস করি। হ্যাঁ, হয়তো কলকাতার মতো অত ফ্যান্সি মিষ্টি পাওয়া যাবে না, বাট যাই পাওয়া যায় দেখা যাক।
একটা আগে নিজে চেখে দেখো, তারপর দেখি দেখি। এখানে তো অনেক রকম সন্দেশ আছে। এইটা সন্দেশ না, এটা এটা কত পিস? 20। আচ্ছা, 15 টাকার পিস কি আছে? আমরা যত কালিম্পংয়ের মূল টাউন ছেড়ে অফবিটের জায়গাগুলোর দিকে এগোচ্ছি, ঠান্ডা তো বাড়ছেই, তার সাথে বাড়ছে মেঘ এবং কুয়াশা। সামনের রাস্তা দেখুন। এই একটু আগে কালিম্পংয়ের মার্কেট যখন ক্রস করছিলাম, কতটা রোদ ঝলমলে লাগছিল না? আজকে এখন আবার অনেকটা মেঘ হয়ে গেছে। আর আলাপ করানো হয়নি, আমাদের নিয়ে ঘোরাচ্ছে এই দাদা। দাদা, তোমার নামটা একটু বলে দাও সবাইকে। আমার নাম কেবল শর্মা। কেবল শর্মা। আমি ঘোরাচ্ছি সবাইকে। পিছনে মা বাবা তো আছেই। আর এই কেবলজির নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি এই সার্কিটেই থাকেন, পেরঙে ওনার বাড়ি। খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দিতে পারবে কোনো সাইট সিইং করার যদি প্রয়োজন থাকে, বা আপনার ওখান থেকে আবার এনজেপি বা নিউমাল জাংশন ড্রপ, কেবলজি সাপোর্ট করতে পারবে। কেবলজির গাড়িও ভালো কন্ডিশনে আছে, আমরা খুব এনজয় করছি। আর মিনিট 15-20-র মধ্যে আশা করি আমরা পেরং পৌঁছে যাব। অবশেষে ঘন্টা 3-এর পথ অতিক্রম করে এসে পৌঁছলাম আজকের আমাদের স্টেতে। এই জায়গাটা এসে প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে আশপাশটা কি সুন্দর। এই বাঁদিকে এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এই আশপাশটা গোটাটা এরকম সবুজে মোড়া, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তবু আজকে তো ক্ল্যারিটি প্রায় কিছুই নেই। যদি ক্ল্যারিটি থাকে বুঝতে পারছেন এখান থেকে কি ভিউ পাওয়া যাবে। এদিকে আরও কিছু পাহাড়ি বাড়ি টাড়ি চোখে পড়ছে। চলুন রুমের ভিতরে যাই, বেলা নেমে যাচ্ছে। রোজই পৌঁছতে পৌঁছতে 2:30-3টে বেজে যাচ্ছে। এই হচ্ছে হোমস্টে। এদিকে পার্কিং আছে, এটা একটা ফেসিলিটি। কিছু কাভার্ড পার্কিংও আছে, এমনি যারা আপনারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়িও রাখতে পারেন। সুন্দর করে সাজানো ছিমছাম একটা ছোট হোমস্টে। চলুন ভিতরে যাই এবং রুম ট্যুর করে দেখাই। এই ওয়াকওয়েটা ফুল গাছ দিয়ে সাজানো। চলুন। এক একটা হোমস্টেতে পা দিয়েই ভালো লাগে না, এখানে ঠিক ব্যাপারটা সেরকম। আমি হোমস্টের যে গুণমান আশা করি এখানে ঠিক সেটা পেয়েছি। পেরঙের একটু সামান্য মানে মেন অঞ্চলটা থেকে একটু ওপরে উঠে আসতে হলো মিনিট খানেক। হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। ঢুকে কি সুন্দর একটা কোজি সিট আউট এবং ডাইনিং এরিয়া দেখুন। এখানটা বেশ ছবি দিয়ে এত সুন্দর করে সাজানো। এখানে সোফা সেট আছে দুটো ছোট ছোট, এখানে একটা র্যাক, কিছু বই টই আছে এবং এখানে বসবার জায়গা। আর এদিকে রুমগুলো আপনাদের একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেখাতে থাকি। অনেকগুলো রুম আছে, এটা একটা খুব বড় রুম, ফ্যামিলি রুম মতো। আগে এই ছোট রুমটা দিয়ে রুম ট্যুরটা শুরু করি। এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এবং অ্যামিনিটিস মোটামুটি একটা হোমস্টে থেকে আপনারা যা এক্সপেক্ট করতে পারেন ওনারা সবটা রেখেছেন। প্রথমত যে জিনিসটা বলবো, যেটা অনেক জায়গায় পাই না, আমি বারবার এটা হাইলাইট করি ফর দ্য ম্যাটার অফ হাইজিন, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট উইথ ব্ল্যাঙ্কেট কাভার অ্যান্ড বেড রানার। এই জিনিসটা থাকলেই হোমস্টের যেন একটা সাজসজ্জায় একটা অন্য মাত্রা আসে। তারপর দেখুন এই যে পিলোগুলো ওনারা রেখেছেন, তার সঙ্গে কন্ট্রাস্টিং কুশনস রেখেছেন। হোটেলের মতো করে সাজানোর চেষ্টা করেছে জিনিসটিকে। এখানে ফ্রেশ টাওয়েল আছে, কিট আছে, বাড়ি থেকে আলাদা করে কিচ্ছু আনবার প্রয়োজন পড়বে না। শ্যাম্পু, সাবান সব কিছু দিয়েছেন ওনারা। আর এটা তো গেল কৃত্রিম সাজসজ্জার ব্যাপার, যেটার জন্য আপনি এত দূরে আসবেন। সেটা তো হচ্ছে এই নেচারের ভিউটা। আমি জানলাটা খুলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন শুধু কি অপূর্ব। এরকম যেই জানলাটা খুলবেন, সামনের দিকে ক্যামেরা তাক করবেন, গোটা পাহাড় এবং ভ্যালিতে ঘেরা এবং সবুজ, আশপাশটা ভীষণ সবুজ। মারা বসে আছে বারান্দায়, কি সুন্দর না মা এই জায়গাটা? অপূর্ব অপূর্ব, মানে এত ফ্যান্টাস্টিক জায়গা। এই যে এটার রেঞ্জটা দারুণ আছে, এত সুন্দর, খুবই সুন্দর।
আর দেখুন রুমের এই প্রতিটা কর্নারে ওনারা কি সুন্দর ছোট ছোট পেন্টিং দিয়ে সাজিয়েছে। এখানে একটা আয়না পাবেন। এবার অনেকের কাছে যেটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয় যে কোনো রুমের ক্ষেত্রেই, সেটা হচ্ছে ওয়াশরুমটা কীরকম। আপনাদের একটু দেখাই। ওয়াশরুমটাও দেখুন কি অপূর্ব, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, এবং এই চয়েস অফ টাইলস, চয়েস অফ কালার্স আমি লোককে বুঝিয়ে পাই না, এভরিথিং ম্যাটার্স। দেখুন ছাদটা যেভাবে ওনারা বানিয়েছেন, ফ্লোরিংটা কি সুন্দর ডিসেন্ট। বিরাট কি কিছু মানে আমি বলছি লাক্সারির প্রয়োজন পড়েছে, বাট দ্য রুম ইন ইট সেলফ কলস পিস অ্যান্ড হ্যাপিনেস আর কি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যেরকম গিজারের ব্যবস্থাপনা দিয়েছেন, ছোটোর ওপরেই দেখুন ওয়াশ বেসিনের সেকশন আছে, সব কিছু ঠিকঠাক এবং টু দ্য পয়েন্ট। এই রুমটিতে এত আলো খেলছে, এদিকে আবার আরেকটা জানলা, মানে একটা রুমের দুখানা জানলা, দুটোই ভ্যালি ভিউ জানলা, এত অপূর্ব। চলুন, এটা তো একটা রুম হলো, এর বাদে আরেকটা রুম আছে, সেটাও আপনাদের একটু দেখ। আচ্ছা, এই রুমটা আমার মনে হচ্ছে এই হোমস্টের সেরা রুম হতে পারে। এটা প্রথম কথা আয়তনেও বড় এবং সাজসজ্জাটা যেন আরো নিখুঁত। ডান দিকে ঢুকে দেখুন আবার একটা জামা কাপড় রাখবার জন্য ওপেন ওনারা এরকম একটা ওয়ার্ড্রপ করেছেন। এসব কোনো হোমস্টেতে পাইনি, বিশ্বাস করুন। বহু হোমস্টেতে যাই, এই দিদির ব্যবহারও খুব ভালো। তার সঙ্গে আলাপ তো করাবো যে এই হোমস্টেটি দেখভাল করছেন। এখানে একটা সুন্দর ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, আবারও ঘরের ভিতরে বসার জন্য চেয়ার, আবার আয়না, আর এখানে আবারও দুটো জানালা, দুটো জানালাই ভ্যালি ভিউ জানালা। কি অসাধারণ দেখুন বাইরেটা। আমার তো এইখানে বসে বসেই সময় কেটে যাবে। জানলাগুলো খুললেই ওয়াও, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আমি যা যা অ্যামিনিটিস দেখালাম বা বললাম, এর বাদেও আপনারাই নিজেরা দেখতে পাচ্ছেন প্রতিটি রুমে ইলেকট্রিক কেটেল আছে, ফ্লাস্ক আছে এবং রুম হিটারেরও ব্যবস্থা আছে অ্যাট অ্যাডেড কস্ট যদি আপনাদের প্রয়োজন পড়ে। এই হোমস্টেটায় আপাতত 3টে রুম ফাংশনাল। এটা সব থেকে বড় রুম, 4 জন এখানে অনায়াসে হেসে খেলে থাকা যায়। অ্যামিনিটিস সমস্ত একই রকম, আপনারা সব একই রকম জিনিস পাবেন। শুধু এই ঘরের স্পেশালিটি হচ্ছে রুমটা অনেক স্পেশিয়াস এবং এখানে একটা ডেডিকেটেড ওয়ার্ড্রপ পাবেন। এখান থেকেও আশপাশের পাহাড়ের ভালো মতো ভিউ আছে। সামনে আমরা যে দিকটা দিয়ে ঢুকলাম সেদিকটাও দেখা যাচ্ছে। সুন্দর ছিমছামভাবে সাজানো। আমি জানি আপনাদের ভালো লাগবে, আমি জানি আমার দর্শকরা কি জাতীয় হোমস্টে বা হোটেলস পছন্দ করেন। তো দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। এত সুন্দর একটি হোমস্টে। এবার এখানে থাকবার খরচের বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে এখন আমরা যখন এসেছি এই মার্চ মাস 2026 পার পারসন ফুডিং নিয়ে খরচটা পার ডে হচ্ছে 1200 টাকা, উইচ ইজ কমপ্লিটলি রিজনেবল। এবং এত সুন্দর একটি ওয়েল মেনটেন্ড হোমস্টে, আমি তো বলবো দামটা কমই। তো আপনারা আসুন, আমি বারবার বলছি আসুন। এটা এমন একটি জায়গা যেটা আমি খুব কনফিডেন্টলি রেকমেন্ড করতে পারি। এলে খারাপ লাগার কোনো চান্স নেই। এখন আকাশ মেঘাচ্ছন্ন, তাতেই আমরা এই ভিউ পাচ্ছি, এই বিউটি পাচ্ছি। আমি এটুকু বুঝতেই পারছি যখন এখানে আকাশ পরিষ্কার থাকে আর কি নভেম্বর ডিসেম্বরের মাসগুলোয়, তখন অভিজ্ঞতা আপনাদের আরো ভালো হবে। এবং আমার ভিডিও দেখে এখানে যারা যোগাযোগ করবেন তারা কিন্তু একটা অ্যাডেড ডিসকাউন্ট পাবেন। বলতে ভুলবেন না যে রিতমের ভিডিও থেকে নাম্বার পেয়েছি। আর একটা জিনিস বলে দিই, যেটা এখানের একটু আমার দুর্বলতা মনে হলো, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটিটা ভালো নয়। সেলুলার রিসেপশন ইজ নট দ্যাট গ্রেট। এখানে ওনাদের ওয়াইফাই আছে, তো সেটা কিছুটা কম্পেনসেট হয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা হোমস্টেতে 1 দিন বা 2 দিন থাকতে গেলে যা যা বেসিক অ্যামিনিটিস আপনাদের প্রয়োজন পড়তে পারে মানে ওনারা ব্যবস্থা করে গুছিয়ে রেখেছেন। এখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ডান। আমাদের একটু তো ন্যাচারালি আসতেও লেট হয়েছে, এখন প্রায় 3:30 বাজে। মা একটু বলে দাও এখানে কি কি জিনিস আছে, সবাই তাহলে বুঝতে পারবে। সাদা ভাত আছে, আলু ভাজা, এটা ফুলকপির বড়া, ডাল, কপি দিয়ে তরকারি, মিক্সড ভেজ মতো, আচ্ছা, এটা সয়াবিনের তরকারি, স্যালাড তো আছে, আর তোর জন্য আলাদা চিকেন আছে, এখানে পাঁপড় ভাজা। প্রচুর অ্যারেঞ্জমেন্ট। এবং আমার এই কি বলো, এই ডাইনিং হলটা কি সুন্দর না? খুব সুন্দর। আর সব থেকে হচ্ছে সিঁড়ি ভাঙতে হচ্ছে না। আমার যে হাঁটুর সমস্যা, এই ঝামেলাটা নেই। যেখানে থাকবো সেখানে। এটা এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, কারেক্ট। মানে আপনি দেখলে বুঝতে পারবেন আমরা যে লেভেলটায় আছি সেই লেভেলটা অবধি কিন্তু গাড়ি আসে সামনে অবধি, তাই সিঁড়ি ভাঙার প্রয়োজনটা একেবারেই পড়বে না এখানে এলে।
এই হোমস্টেটির ঘরোয়া সুস্বাদু খাবার আমরা দারুণ উপভোগ করেছিলাম। সব থেকে বড় সুবিধে যেটা, এখানে খাবার আপনারা দরকার মতো কাস্টমাইজ করিয়ে নিতে পারেন। যেরকম দেখলেনই, আমি দুপুরে সেই বিখ্যাত হোমস্টের ডিমের ঝোলের বদলে চিকেন নিয়েছিলাম। এটা আমার রিকোয়েস্ট ছিল, আপনি এর জায়গায় মাছ নিতে পারেন, একেবারে টোটালটাই ভেজ খেতে পারেন। আপনার যেটা ইচ্ছে সেই অনুযায়ী ওনারা অ্যারেঞ্জ করে দেবে। যদি আপনি এক্সট্রা কিছু খাবার নেন তার জন্য অ্যাডেড কস্টস পড়তে পারে, বাট হ্যাঁ, আপনার রিকোয়েস্টে ওনারা রাখবেন। চেক ইনের 2-3 দিন আগে জানালে ওনারা সমস্ত জিনিস গুছিয়ে রাখতে পারবে। সন্ধে নামছে ধীরে ধীরে পেডংয়ে। আশপাশটা যে কি সুন্দর লাগছে, মানে ভাষায় বর্ণনা করবার মতো আমার কাছে ভাষা নেই। অভূতপূর্ব সুন্দর, মানে এই জায়গাটার মাধুর্য একটা অন্যরকম। একে এরকম সুন্দর, তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পাহাড় তো এমনিই ভালো লাগে, তার মধ্যে এরকম একটা মেঘলা করে এসছে। আমার আশপাশটা দেখুন শুধু, অ্যামেজিং, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে এলে 2 রাত মিনিমাম, তার কমে ভালোই লাগবে না আপনাদের। মানে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং আশপাশটা। শুধু এবার বৃষ্টির শব্দ শুনুন, বৃষ্টিকে অনুভব করুন। বৃষ্টি শেষে আবারও সূর্যের দেখা মিলল এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে। বিশ্বাসই হচ্ছিল না 20 মিনিট আধ ঘন্টা আগে এরকম অন্ধকার নেমে এসেছিল জায়গাটায়। পাহাড়ে বৃষ্টি পাওয়ার একটা অন্যরকম আকর্ষণ আছে যদি আপনি ইনডোরসে থাকেন এবং রাস্তাঘাটে বিপদে না পড়েন। দেখুন, যে পাহাড়গুলো এতক্ষণ মেঘে ঘেরা ছিল, মেঘে ঢাকা ছিল, তার কিচ্ছুটা দেখা যাচ্ছিল না, তার সব কিছু হঠাৎ করে আবার আমাদের চোখের সামনে ধরা দিল। সত্যি এই দুপুর 3টে থেকে বিকেল 6টার মধ্যে এত রকম পট পরিবর্তন দেখলাম, আমার ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। হঠাৎ বৃষ্টির পরে আকাশ এমন পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘারও দেখা পাওয়া গেলেও যেতে পারে। কাঞ্চনজঙ্ঘা এই দিক করে দেখা যায়। একটু আগে ওরকম কালো মেঘ ছিল আপনাদের যখন দেখালাম বৃষ্টির সময়, আর এখন দেখুন কি লেভেলের ক্ল্যারিটি হয়েছে। আকাশটা যে কি ভালো লাগছে। এখন তো সন্ধে নেমে যাচ্ছে ধীরে ধীরে, অসম্ভব সুন্দর লাগছে আশপাশটা। সোনালি আভায় মুড়ে গেছে পুরো গোটা পেডংয়ের গ্রামটা। আশপাশটা এত সুন্দর আমাদের এই হোমস্টের। কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে, দেখতে পেলাম ভালো, না দেখলেও কোনো আক্ষেপ নেই, বাট এই গ্রামটাকে মনে থেকে যাবে। আমি সত্যি কথা বলছি, আসার আগে একদমই কোনো আশা নিয়ে আসিনি। পেডংয়ের ব্যাপারে কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না, কিন্তু যা দেখে নিলাম সারা জীবন মনে থেকে যাবে। কত বিকেল নামছে না, লিটারালি কাঁপুনি ধরে যাচ্ছে। এখানের হোমস্টের ওনাররা বলছিলেনই সন্ধে নামবার পর ঝপঝপ ঝপঝপ করে টেম্পারেচার কমে। মার্চ মাসে এখনও এখানে 8-9 ডিগ্রিতে টেম্পারেচার নেমে যাচ্ছে। হোমস্টেটের আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরতে বেরোলাম, দেখুন এরকম কিছুটা। এখানে আরও সব পাহাড়ি মানুষদেরই বাড়ি আছে। প্রচুর কিছু দেখার আছে এই আশপাশটা। সাইট সিইং ভুলে যাবেন এইসব জায়গায় এলে। ওই পয়েন্ট এবিসিডি করে ঘোরার কোনো মানে হয় না। এই খানগুলোই এত সুন্দর, দেখুন শুধু সবুজে মোড়া পূর্ব। এখানে গরু আছে। তুমি ধরো দুধ এখানে হ্যাঁ, এখান থেকে তো ইয়ে করে।
হাঁটতে হাঁটতে একেবারে পাহাড়ের একটা ঢালের কাছে চলে এসেছি। সামনেটা দেখুন, আমরা ঋষভ, কোলাখাম, লাভারি পাহাড়গুলো দেখতে পাচ্ছি আমাদের সামনে। কিন্তু কি সুন্দর, যেন মনে হচ্ছে এই পাহাড়টা শেষ হয়ে যাবে, আবার দেখছি না আরও নিচে নামা যায়। নিচে আর একটা পাহাড়ি গ্রাম আছে, জনপদ আছে। আমাদের হোমস্টেটা ওই পিছনে দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন আশপাশটা। কাল যখন ড্রোন ওড়াবো বুঝতে পারবেন এখানে ন্যাচারাল বিউটিটা কি জায়গায় আছে। সেদিন আমরা ইভিনিং স্ন্যাক হিসেবে চা কফি তো নিয়েছিলামই, তার সঙ্গে দিদি দিয়েছিলেন ভেজ পকোড়া একরকম এবং স্লাইসড কেক। এখানেও আপনারা যদি অন্য কিছু চান, ধরুন চিকেন পকোড়া বা মোমো, তাহলে অবশ্যই সে জিনিসগুলি আলাদা করে অর্ডার করতে পারেন। তবে ইউজুয়ালি একটা ইভিনিং স্ন্যাক হিসেবে এরকম ভেজ পকোড়ার সঙ্গে চা বা কফিই পাবেন। আমাদের যে বিরাট কিছু খিদে পেয়েছিল তা একেবারেই নয়। বিকেল 4টে লাঞ্চ করে আবার 6:30 7টা নাগাদ ইভিনিং স্ন্যাক করাটাই একটা বিরাট ব্যাপার। আজকে এখানে দেখলেন তো বিকেলে কি পরিমাণ ভারী বৃষ্টি হয়েছিল। তারপরে এখানে একটা পাওয়ার আউটেজ চলছে আনফর্চুনেটলি। ডিনারের সময় হয়ে গেছে, সন্ধেবেলায় আমরা ভালো স্ন্যাক্স এনজয় করলাম। এখানে যারা আসবেন রাত্রিবেলায় ইউজুয়ালি ডিনারে কি মেনু থাকে ওনাদের একটু বলে দিই আপনাদের। আপনারা ভাত রুটির সঙ্গে তরকারি, ডাল, একটা সবজি পাবেন। এর বাদে যদি আপনারা ভেজ খেতে প্রেফার করেন, আমার মা বাবার যেরকম বিষয়, সেক্ষেত্রে পনিরের আইটেম পাবেন, এবং যারা ননভেজ খান তারা ডিনারে চিকেন পাবেন। এবার আরেকটা জিনিসও বলে রাখি, এখানে ওনারা কাস্টমাইজেশনের অপশনটা ওপেন রাখছেন। যদি আপনার মনে হয় এই যে খাবারগুলি বললাম তার মধ্যে আপনার পছন্দের কিছু পেলেন না, ওনাদের যদি আগাম জানিয়ে রাখেন অ্যাট অ্যাডেড কস্টস, অবশ্যই যে ট্যারিফটা বলেছিলাম 1200 টাকা তার মধ্যে ধরা নয়, আপনি দরকার মতো খাবার ওনাদের বললে যদি সেটাকে অ্যারেঞ্জ করা যায় ওনারা করিয়ে দিতে পারেন আপনাদের জন্য। চলুন আমাদের আজকে ডিনারের অ্যারেঞ্জমেন্টটা আপনাদের দেখিয়ে দিই। ঠান্ডা হয়ে যাবে, বাইরে প্রবল ঠান্ডা। এখানে আজকে আমরা একটা ফ্রাইড রাইসের আইটেম পেয়েছি, চিকেন আছে, এখানে আছে পনির, আর রুটি ভাত তো আলাদা করে আর দেখাচ্ছি না কিছু, আর এখানে স্যালাড আছে। আজকের আনফর্চুনেটলি ইচ্ছে ছিল যে বাইরের অংশটা যদি একটু কভার করা যায়। ও মা, বলতে বলতে কারেন্ট এসে গেল, তাহলে দেখাতে পারবো। মানে সারা বিকেলই কারেন্ট ছিল না, দেখুন এখন শ্যুট করছি, সামহাউ দ্য পাওয়ার সাপ্লাই ইজ রিস্টোর্ড। বাইরেটা একটু শ্যুট করে নিই চট করে, খাওয়ার আগে আপনাদের দেখিয়ে আসি। এবার পালা আজকের এই ভিডিওটিকে শেষ করবার। আশা করি আমার সঙ্গে পেডং ঘুরে আপনারাও এনজয় করলেন। এই যে দাদা দিদিকে দেখছেন, এনারাই এই হোমস্টেটিকে লিজ নিয়ে চালাচ্ছেন। এত সুন্দরভাবে মেনটেন করেছেন এবং প্রতিটি কর্নার ঘুরলে ওনাদের রুচিবোধের একটা আপনারা ধারণা পাবেন। ব্যবহার তো ভালো, আলাদা করে বলবার প্রয়োজনই পড়ে না। আপনারা যদি আজকের পর্বটি দেখে এনজয় করে থাকেন এবং নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।